योगी आदित्यनाथ से सवाल किया आप? सुकांतो मजूमदार से सवाल किए हैं? न्यू दिल्ली रेलवे स्टेशन में जब स्टैम्पीड में इतने लोग मारे गए थे, आप लोग जाके बीजेपी का कोई भी नेता से, मंत्री से सवाल पूछते हैं? मुख्य बंगाल में जो घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड। भाई झुकता वही है जिसमें जान है, अकड़ तो मुर्दों की पहचान है। हम झुके हैं जनता के सामने। जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है, उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है। आप कौन सा हक से हम लोग को पूछता है कि सुकांतो मजूमदार ने ये कहा है, बीजेपी के ये नेता ने? भाई उनसे पूछिए ना। गवर्नर ने भी बोला। भाई काला धन वापस आया क्या? 10 साल हो गया। মিডিয়ার সামনে যে সঠিকভাবে কথা বলতে পারে না, সে বলছে যে আমরা তো জনতার সামনে ঝুঁকে যাই। যে ব্যক্তি মিডিয়ার সামনে মিডিয়াকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, উল্টো জিজ্ঞেস করে আপ কুছ হ্যায়, আপ কি হ্যায়, আপ গয়ে, মানে বিহারে কাজ করে করে বিহারি হয়ে গেছেন। তো যাই হোক, ফ্রাস্ট্রেটেড, ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড মনে হলো অভিষেক ব্যানার্জি। এত রেগে যাচ্ছেন, এ তো বিদেশ ট্যুর করে ফিরলেন, এত রাগ করার কি আছে? এখনো তো সরকার আপনাদেরই। মানে কি বলতে পারি যে 2021-এর পর 2026 যে সময় কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। চাপে চাপে কেমন যেন সরকারটা বেরিয়ে গেল, এরকম একটা ব্যাপার ফিলিংস আসছে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু হাইকোর্ট ছাড়েনি। হাইকোর্ট এবার রাজ্যকে চরম ধাক্কা দিয়েছে 2026-এর আগে, বিধানসভার আগে 313 জনের চাকরি বাতিল করা হলো। আমি আবার বলছি, এখানে কোনো মানবতার গ্রাউন্ড দেখানো হয়নি, এখানে ভাবা হয়নি যে কি হবে। এখানে এটা ভেবেছেন বিচারপতি যে তারা দুর্নীতি করেছে, আর দুর্নীতির যদি পানিশমেন্ট না দিই তাহলে এরা আবার দুর্নীতি করবে, সেই কারণে চাকরি বাতিল করা হলো। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। জানিয়ে দিই আপনাদেরকে যে পাহাড় দুর্নীতির মামলার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে চাকরির নিয়োগ নিয়ে দুর্নীতির কথা আপনারা জানতে পেরেছিলেন, এবং যেখানে নাম সামনে এসেছিল পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিনয় তামাং থেকে শুরু করে রাজন, না দুদিন আগে যে বলছিলেন বিজেপিতে জয়েন করবেন, মানুষই রেগে গেলেন। মানে এইবার তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির লড়াইয়ের থেকে অনেক বেশি তৃণমূল কংগ্রেসের সাথে সাধারণ মানুষের লড়াই চলছে। যেখানে রাজন্যার স্বামী, যার নাম হচ্ছে প্রান্তিক চক্রবর্তী, টিএমসিপি মানে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তৃণাঙ্কুর ভট্টাচার্য, এনাদের প্রত্যেকের নাম এসেছিল পাহাড়ের নিয়োগ দুর্নীতি নিয়ে, চাকরির নিয়োগ দুর্নীতি নিয়ে। এইবার সেই মামলায় হাইকোর্ট রায় দিয়েছেন যে 313 জন শিক্ষকের চাকরি বাতিল। 313 জন শিক্ষকের চাকরি বাতিল করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কোন সিবিআই এর ভরসা না, কোন ইডি সিবিআই নয়, বললেন যে সিআইডি তদন্ত করুক, কিন্তু চাকরি বাতিল হবে, চাকরি বাদ দিতে হবে। প্রথমে মামলাটি সিঙ্গেল বেঞ্চে ছিল। দেখুন, এই সমস্ত হচ্ছে প্রসেস লেন্দি করার, দুর্নীতি তো হয়ে গেছে, যেভাবে টিকে থাক। তো প্রথমে মামলাটি সিঙ্গেল বেঞ্চে ছিল, যেখানে রায় দেওয়া হয়েছিল ইমিডিয়েটলি সেই সমস্ত অযোগ্য টিচারদের স্যালারি বন্ধ করা হোক, এবং সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল। সেই মামলাটিকে চ্যালেঞ্জ করে রাজ্য দ্বারস্থ হয় ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে যখন সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখা হয়, তখন সরকার, রাজ্য সরকার চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেখান থেকে ফুটবল খেলে যখন আবার মামলাটিকে হাইকোর্টে পাঠানো হয়, তখনই, অর্থাৎ সেই মামলা আজকে শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে, এবং সেই মামলাতে বলা হয়েছে, বিচারপতি নিজের মুখে বলেছেন যে রাজ্য কেন এদের ভার বহন করবে? ভাই, এদের শিক্ষাগত যোগ্যতা কি? এরা কারা? আরে শিক্ষাগত যোগ্যতা বিচারপতি তো নিজেই দেখলেন। একদিন আগের ঘটনা, আমাদের ক্রীড়ামন্ত্রী কি যেন বলে, আমিও তো ভুলে যাচ্ছি। তো এই তো পরিস্থিতি আমাদের শিক্ষার। শিক্ষক চপ বিক্রি করছে, আর এই অযোগ্যরা টিচার হয়ে স্যালারি গুনছেন মাসের পর মাস। স্টুডেন্ট বসে রয়েছে, টিচার ঘুমোচ্ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিচারপতি বললেন, কোন মানবিকতার খাতির, মানবিকতার গ্রাউন্ড দেখে আমি ভবিষ্যৎ নিয়ে খেলবো না? ছোট ছোট বাচ্চার একটা ফিউচার আছে, যেটা অলরেডি একটা এরা ধ্বংস করে দেওয়া হয়েছে। 10 বছরে সমস্ত কিছু চিবিয়ে খাওয়া হয়েছে, তাই এনাদের চাকরি বাতিল করা হলো। ইনভেস্টিগেশন করার জন্য কোনো কেন্দ্রীয় সংস্থার উপর ডিপেন্ড করার দরকার না, সিআইডি করুক।
দেখি তাদের শিরদাঁড়া সোজা আছে কিনা। তাই ইনভেস্টিগেশন সিআইডি করবে, কিন্তু চাকরি বাতিল করা হলো। এটা হলো বিচার, যেটা সঠিক সেটা সঠিক। আইন কানুন শক্ত না হলে সেই আইন কানুনের কোনো দাম নেই। এবার অভিষেক ব্যানার্জি রাজ্যে আসতেই যখন এইরকম ঘটনা জানতে পারবেন তখন ঘাবড়ানোরই কথা না। এদিকে তো দাদা তো ঘাবড়ে গেছেন। এবার দিদি কি করছেন, দিদির কাছে খবর নিতে গিয়ে জানতে পারছি দিদি তো ব্যবসায়িক সম্মেলনে ব্যস্ত। মানে ভাবা যায় রাজ্যে এখনো ব্যবসা আছে, দিদি ব্যবসায়িক সম্মেলন করছেন, নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী থাকছেন। টার্গেট কি? টার্গেট হচ্ছে সমস্ত ব্যবসায়ীদেরকে ডাকা হয়েছে এবং ব্যবসায়ীদের কাছ থেকে জানা হবে যে ব্যবসার জন্য ঠিক কি ধরনের নীতিগত এবং প্রশাসনিক সহায়তা রাজ্য করতে পারে, রাজ্য ঠিক কি কি সহায়তা করতে পারবে যাতে ব্যবসাটা আরো স্মুথলি রান করতে পারবেন ব্যবসায়িকরা। এদিকে কালী পুজো, বিভিন্ন পুজো, থানারা অত্যাচারে ব্যবসাদের মোটামুটি গলা চিপে দেয়, সেটা প্রত্যেকেই জানেন মোটামুটি ব্যবসাদারদের অবস্থা, তৃণমূল কংগ্রেসের লোকাল নেতা আর থানা কি করে। তো তাও দিদির একটু সহানুভূতি বেড়েছে যে ব্যবসায়িকদের সঙ্গে একটা সম্মেলন করা হচ্ছে ব্যবসাদারদেরকে নিয়ে। আমি খুব খুশি হলাম। খুশি হওয়ার পরের খবরটির দিকে যখন তাকাই তখন জানতে পারলাম সেই খবরটিকে ধামাচাপা দেওয়ার জন্য দিদি সম্মেলন ডাকলেন। আসলে আজকে সকাল সকাল যখন জুট মিলে গেছেন জুট মিলের কর্মচারীরা, তখন ওনারা জুট মিলের গেটের সামনে গিয়ে মাথায় বাজ পড়ে গেছে। কি না, তো অনির্দিষ্টকালের জন্য জুট মিল বন্ধ করা হলো, কারখানা বন্ধ করা হলো। সেই কর্মচারীরা খাবে কি, করবে কি? যাচ্ছে তাই পরিস্থিতি, জিটি রোড পর্যন্ত অবরোধ করলো কর্মচারীরা। ঘাবড়ে গেলেন বালি মহাদেব জুট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিলের গেট বন্ধ, সেখানে নোটিশ চিপকে দেওয়া হয়েছে, সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ চিপকে দেওয়া হয়েছে। বলা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য এই জুট মিল বন্ধ করা হলো। টানতে পারছেন না, টাকা দিতে পারছেন না, জুট মিলের অবস্থা খুবই খারাপ। দিদি ব্যবসায়িক সম্মেলন করছে, ব্যবসার মানে কি ভাই। আপনাদেরকে আমি গ্রাউন্ড রিপোর্ট জানিয়ে দিই যে এই জুট মিলের কন্ডিশন খারাপ হওয়ার পেছনে যদি কেউ থেকে থাকে তাহলে সরকারের গাফিলতি। সরকার তাকায়নি তাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, কি করলে জুট মিল সঠিকভাবে চলবে। আরে বুঝতে হবে আপনাদেরকে, জুটে যে পাট কথা বলা হচ্ছে, পাট, ওই পাটের র মেটেরিয়াল আগে বাংলাদেশ থেকে আসতো, যখন বাংলা আর পশ্চিমবঙ্গ একই ছিল। কলকাতায় ফ্যাক্টরি ছিল বড় বড়, প্রোডাকশন হাউস ছিল, তো র মেটেরিয়াল বন্ধ, তো প্রোডাকশন হাউস বলছে আর আমরা র মেটেরিয়াল পাচ্ছি না, কাজ হচ্ছে না, পাটের দাম বেড়ে যাচ্ছে। ভাই তাহলে গভর্নমেন্টকে তো এগিয়ে আসতে হবে, সাপ্লাই চেইন যাতে কোনো কারণে ব্রেক না করে সেই বিষয়টা তো গভর্নমেন্টকে দেখতে হবে। আপনাদেরকে আরো বড় কথা আমি বলছি, মুর্শিদাবাদ সিল্ক যেটা হিস্টোরিক্যাল লেজেসি, এখনো ভয়ঙ্কর ডিমান্ড রয়েছে সেই সিল্ক শাড়ির, কিন্তু গভর্নমেন্ট কি দেখছে রেশম সিল্ক নিয়ে, রেশম শিল্প নিয়ে? গভর্নমেন্ট কি দেখছে? বুঝতে হবে নিউ জেনারেশন যারা রয়েছে তারা এই সমস্ত জুট মিল বা এই সিল্কের ব্যবসাও যে হয়, রেশম শিল্পও যে হয়, তার প্রতি ইন্টারেস্টেড না। কারণ লাভ নেই ভাই, লাভ নেই কেন? সিল্কের ডিমান্ড রয়েছে কিন্তু দেখুন না স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস ভুগছে। তাহলে এই সমস্ত ফেস করার পর ইন্ডাস্ট্রি যদি স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস ফেস করতে থাকে তাহলে প্রফিট কখন করবে? আপনার কাছে অপরচুনিটিস থাকতে গভর্নমেন্টের টাইম নেই এই সমস্ত নিয়ে ভাবার। তাহলে জুট শিল্প গেল, রেশম শিল্প গেল, কোম্পানিগুলো তো গেলই গেল। 6,500 কোম্পানিকে মমতা ব্যানার্জি এমনি তাড়িয়ে দিয়েছেন, আর তারপর অভিষেক ব্যানার্জি বিদেশ থেকে এসে বলছেন আপ উनको क्यों नहीं पूछते, आप उनसे क्यों नहीं बात करते। মানে মিডিয়ার ওপর রাগ। ভাই মিডিয়ার ওপর রাগ দেখিয়ে কি হবে? আমরা তো প্রশ্ন করবোই, আমরা কোয়েশ্চেন করবো না? আমরা যেখানে দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট যদি একটু তাকায় তাহলে এই সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয় না। হুমায়ুন কবির পর্যন্ত নিজে বললেন যে এইরকম গভর্নমেন্ট থাকার থেকে তো বিজেপি গভর্নমেন্ট আসা ভালো। মানে হুমায়ুন কবির বিজেপির অন্ধভক্ত নয়, তিনি এটা বলতে চাইছেন যে এই সরকার থেকে যখন কিছু হচ্ছে না অন্য কেউ এসে তাহলে কিছু তো হবে। সত্যি এইবার ভোট টিএমসি ভার্সেস অন্য কোনো দল নয়, এইবার তো মানুষ ভার্সেস টিএমসি হয়ে গেছে। কারণ মানুষ এই সরকারকে আর নিতে পারছে না। যেখানে এখন আপনারা দেখতে শুরু করলেন জাস্ট যে ক্রাইসিস কাকে বলে, আরো দেখতে পারবেন নিচের চোখের সামনে। আর তারই মধ্যে খবর আসছে দিদি কিন্তু ব্যস্ত এসআইআর নিয়ে, ভোটার কমে যাচ্ছে ভাই, ভোটার চলে যাচ্ছে। দিদি এখন বলছেন আমি বিএলএ এবং আমার কর্মীদেরকে নিয়ে বৈঠক সেরে ফেলেছি নেতাজি ইন্ডোরে, এবং আমি তো মঙ্গলবার দিন কালীঘাটে ভবানীপুর কেন্দ্রে বিএলএ 2দেরকে নিয়েও বৈঠক সেরে ফেলেছি। সেখানে সুব্রত বক্সি, ফিরাদ হাকিমের মতো লোকজন এসেছিলেন, বৈঠক নেওয়া হয়েছে যাতে একজনও যোগ্য
একজনও যোগ্য ভোটারের যাতে নাম বাদ না যায় সেই দিকে কিন্তু নজর রাখতেই হবে। এবং নেক্সট যে হিয়ারিং আসতে চলেছে ওইখানে যেন কোনো রকম কাগজের সাপ্লাইতে প্রবলেম না হয়। যত রকম ভাবে কাগজের প্রয়োজন ভাই শুধু ধার করে দাও। এইবার আরেকটা খবর আসছে, এইবার খবর আসছে যে বাংলাদেশে হওয়ায় হারিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের পদ, সেই লাভলি খাতুনের নাম রয়েছে এসআইআর এর খসড়া তালিকায়। ভাই কি করে সম্ভব, কি করে এটা ঘটলো? জানিয়ে দিই আপনাদেরকে যে লাভলি খাতুনের আসল নাম হচ্ছে নাসিয়া শেখ, যিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে শুধু এসেছিলেন তা নয়, উনি ওনার বাবার নাম পর্যন্ত পরিবর্তন করেছিলেন। ভোটার কার্ড ইস্যু করেছিলেন যেখানে বাবার নাম পরিবর্তন করা হয় এবং তারপর 2018 সালে তিনি বার্থ সার্টিফিকেট পর্যন্ত পেয়ে যান। এবং তারপর তো বুঝতেই পারছেন আইডেন্টিফাই হওয়ার পর ওনাকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে বাতিল করা হয়। তিনি মালদার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ছিলেন। যাই হোক, তিনি প্রাক্তন হয়ে গেছেন। এবার ওনার নাম চলে এসেছে খসড়া তালিকায়। এইবার অনেকেই ভাবছিলেন না 2 কোটি। ইদানিং দেখছি আমি যে ডিজিটাল যোদ্ধারা শুধুমাত্র যোদ্ধার মতো কাজ করছে না, তারা একদম রীতিমতো আপনাদের কাছে ভুল ইনফরমেশন জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর জানি না এ কেমন অ্যালগোরিদম, আমি যতবার এদেরকে অ্যাভয়েড করছি ততবার তারা বেশি করে আমার কাছে চলে আসছে। মানে আমার পেজে বলুন, আমার ফেসবুকে বলুন, বিভিন্ন রকম ভাবে এই ডিজিটাল যোদ্ধারা চলে আসছেন। এবং যেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে ওনারা যতটা পারছেন ভুল ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু আবারও বলছি, প্রায় 2 কোটি লোকের হিয়ারিং হতে চলেছে, তার মধ্যে নির্বাচন কমিশনের স্ক্রুটিনিতেই ধরা পড়েছে এই লাভলি খাতুন। কারণ খসড়া তালিকায় তো নাম চলেই এসেছিল, ধরা পড়ার তো কথা নয়, কিন্তু স্ক্রুটিনিতে ধরা পড়েছে। কারণ একটাই কথা, জাতীয় নির্বাচন কমিশন বুঝে গেছেন এই সরকারের প্ল্যানিং আর এই সরকার কি চায়। এই হিয়ারিং শুধুমাত্র অন ক্যামেরা রেকর্ড হবে, কমিশনের নজরদারিতে হবে তা নয়, বায়োমেট্রিক সিস্টেম অ্যাপ্লাই করা হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি অ্যাপ্লাই করা হচ্ছে। ভাই টেকনোলজির যুগ, এআই উন্নত, বিভিন্ন কিছু করা যায়। আর সেই প্রযুক্তিতেই ধরা পড়েছে এই লাভলি খাতুন, যার নাম খসড়া তালিকায় চলে এসেছে। সুতরাং কোনো চালাকি পার পেতে দেবে না, যারা অবৈধভাবে রয়েছে তারা ধরা পড়বেই। কারণ এই সরকার সেই অবৈধ চোর ডাকাত দুর্নীতিবাজদের পাশে দাঁড়ায়, সেটা আর বলতে প্রয়োজন নেই, সেটা নির্বাচন কমিশন নিজের সচ্চোখে দেখতে পাচ্ছেন। রাজ্যের নাম তো শেষ করেই ফেলেছেন, আর নতুন করে বলার কিছু নেই। যে মেসি যিনি এসেছিলেন, উনি ওনার ভারত সফর শুরুই করেছিলেন কলকাতা থেকে, যুব ভারতী স্টেডিয়াম থেকে উনি ভারত সফর শুরু করেছিলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে মেসি ভারত সফরের স্মৃতিচারণার জন্য যে সমস্ত ভিডিও ফটো দিয়েছেন, নাম লিখেছেন, সেখানে কলকাতার নাম পর্যন্ত দেননি। লিখেছেন হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লির কথা, কলকাতার নাম লেখেননি। যার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে কতটা অসন্তুষ্ট হয়েছেন এবং কতটা বিরক্ত লেগেছে কলকাতায় এসে। আজ কলকাতার নাম সব থেকে আগে হতে পারতো, কারণ ভারত সফর শুরু কিন্তু কলকাতা থেকেই হয়েছিল। যেখানে আমরা নিজের চোখে দেখলাম তেলেঙ্গানার সিএম রেবন্ত রেড্ডির সাথে ছবি দিয়েছেন, দেখলাম মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরের সঙ্গে ছবি দিয়েছেন, করিনার সঙ্গে পর্যন্ত দিয়েছেন, করিনা কাপুর। না সেখানে রয়েছেন কোনো শুভশ্রী, না অরূপ বিশ্বাস, না শতদ্রু, না সুজিত বোস, কেউ নেই। তার মানে একটা লাইনের মাধ্যমে, ইগনোরের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে তোমরা কতটা ইরিটেটিং। ভাই এক টাইমে যে বাঙালি যারা পথ দেখাতো, সেই বাঙালি বলতো না হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, তো সেই বাংলার আজকে এই পজিশনে নিয়ে চলে গেছেন যেখানে মেসি কিছু লেখেইনি কলকাতাকে নিয়ে। এর থেকে লজ্জা আর এর থেকে খারাপ আর কি হতে পারে? একবার আপনারা বলে বোঝান যে জায়গায় মমতা ব্যানার্জি আজকে রাজ্যটাকে পৌঁছে দিয়েছে নিজের দায়িত্ব নিয়ে। এর বাইরে আমার সত্যি কিছু বলার নেই। আমি দিনের পর দিন আমার বাংলাকে শেষ হতে দেখছি, আর যার প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভাই প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, প্রত্যেকেই এখন ডিজিটাল ভাবে অ্যাক্টিভ। আপনারা নিজেরা সার্চ করে দেখে নিন যে আমাদের বাংলার পরিস্থিতি এখন এই রাজ্য সরকার কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে। আর এখনো চিৎকার করছেন যে বাংলার কালচার, বাংলা আমাদের, বাংলা বাংলা। আর সেই বাংলা বাংলা করতে গিয়ে এই আমাদের ক্রীড়া মন্ত্রী যিনি ছিলেন প্রাক্তন, আমি আবার ক্রীড়া বলে ফেলি, না হলে আবার ভাববেন যে আমিও হয়তো, বলা যায় না, এই গভর্নমেন্টের টাইমে সবই সম্ভব। তো সেই মন্ত্রীর ভাগ্যিস ওই বানান
ভুল ধরা পড়লো যে আমরা জানতে পারলাম যে এই সরকারের যারা থাকে তারা তো নিজেই বাংলা ভাষাই জানে না, লিখতেই জানে না। তারা কি বাংলার কালচার, বাংলার ভাষা, বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার বিবেকানন্দকে নিয়ে কথা বলে? ভাই মানায়? মানায় না, একদম মানায় না। যাই হোক, এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।